ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম কাকে বলে। স্বচ্ছ মাধ্যম বলতে যার ভেতর দিয়ে আলো খুব সহজে যাতায়াত করতে পারে। আর সমসত্ব মাধ্যম মানে যদি খুব সহজ করে বলি তাহলে বলতে হয় যে মাধ্যমের ভেতর দিয়ে আলো সোজা পথে চলতে পারে। তো আমরা কয়েকটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমের উদাহরণ নিতে পারি, যেমন ধরো বায়ু, কাঁচ, জল। এগুলো হচ্ছে স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম, অর্থাৎ বায়ু, কাঁচ বা জলের মধ্য দিয়ে আলো খুব সহজে যাতায়াত করতে পারে এবং সরলরেখা বরাবর চলতে পারে। তো এখন এখানে একটা বায়ু মাধ্যম আছে, তো এর ভেতর দিয়ে আলো দেখবে এইভাবে খুব সহজে এবং সরলরেখা বরাবর চলতে পারে। এখন যদি আমি এই আলোর যাত্রাপথে অন্য একটি মাধ্যম, যেমন ধরো কাঁচকে রেখে দিই, তখন কি দেখবো আমরা যে আলো বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করবে। তো এই যে আলো একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অপর একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে প্রবেশ করলো, এই ঘটনাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তো এই আলোর প্রতিসরণ নিয়ে আজকে আমরা আরেকটু ডিটেলে আলোচনা করব। প্রথমত আমরা দেখব যে লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলো যখন প্রবেশ করে তখন কি ঘটে। তো এইটা মনে করো একটা লঘুতর মাধ্যম, যেমন বায়ু। তো এখন আলো এই লঘুতর মাধ্যম বায়ুতে যদি যায় তাহলে আমরা জানি যে এটা সরলরেখা বরাবর চলতে থাকবে, অর্থাৎ কোনো দিকে না বেঁকে চলতে থাকবে। এখন আমি এই আলোর যাত্রাপথে একটি ঘনতর মাধ্যম, যেমন ধরো কাঁচ বা জলকে রেখে দিলাম। সেক্ষেত্রে কি হয় দেখো, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আলো কিন্তু সোজা পথে না গিয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করা মাত্র আলো কিন্তু বেঁকে গেল। এখন প্রশ্ন হলো এই ঘটনা কেন হয়। তো এক্ষেত্রে কি হয় দেখি আমরা আরেকটু ডিটেলে, তারপরে আমরা বলবো যে কেন হয়। তো এখন যদি আমি এই আপতন বিন্দু, অর্থাৎ এই যে দুটো মাধ্যমে মানে যেখানে আলো প্রবেশ করলো, এই আপতন বিন্দুতে যদি আমি একটা অভিলম্ব অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলো কিন্তু এই অভিলম্ব অর্থাৎ এই লম্বের দিকে কিন্তু ঝুঁকে এসছে। অর্থাৎ আলো তার আগের যে যাত্রাপথ সেখান থেকে কোন দিকে সরে এসেছে না, এই লম্ব বা অভিলম্বের দিকে সরে এসছে। তো এটা বেসিক্যালি কেন হয়। এখন যখন আমরা লঘুতর মাধ্যম আর ঘনতর মাধ্যমের কথা বলছি, এখানে বুঝতে হবে যে লঘুতর মাধ্যমে কিন্তু আলোর বেগ বেশি হয় আর ঘনতর মাধ্যমে আলোর বেগ কম হয়। আমি আরেকবার রিপিট করছি, লঘুতর মাধ্যম আমরা তাকে বলবো যেখানে বা যে মাধ্যমে আলোর বেগ বেশি হয়, আর ঘনতর মাধ্যম আমরা সেই মাধ্যমকে বলবো যেখানে আলোর বেগ কম হয়। তো আলো যখন বায়ুতে ছিল তখন আলোর বেগ বেশি ছিল, যখন সে ঘনতর মাধ্যম যেমন ধরো জল বা কাঁচের মধ্যে প্রবেশ করলো, অমনি কি দেখা গেল যে আলোর বেগ কিন্তু কমে গেছে। তো আলোর বেগ যেহেতু কমে গেছে তখন আলো কি চাইবে, তার যাত্রাপথকে ছোট করতে। ঠিক আছে, যেহেতু তার বেগ কমে গেছে তখন সে চাইবে তার যাত্রাপথকে ছোট করতে। তো যাত্রাপথকে ছোট করতে গেলে তাকে কি করতে হবে না, অভিলম্বের দিকে ঝুঁকে পড়তে হবে। কারণ আমরা জানি অভিলম্ব বরাবর রাস্তা সব থেকে ছোট হয়, তাহলে আলো যত অভিলম্বের দিকে ঝুঁকবে তার রাস্তা তত ছোট হবে। সেই জন্য আলো যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করে তখন যেহেতু তার বেগ কমে যায়, সেই জন্য সে অভিলম্বের দিকে ঝুঁকে পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি আলো যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যাচ্ছে তখন কিন্তু আলো অভিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। তো এই যে আলোক রশ্মিটাকে আমরা বলবো আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যেকার যে কোণ তাকে আমরা বলছি আপতন কোণ, তাকে আমরা আই দিয়ে ডিনোট করছি। একই রকমভাবে এই যে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার পরে যে রশ্মিটা আমরা পাচ্ছি একে আমরা বলবো প্রতিসৃত রশ্মি। এই প্রতিসৃত রশ্মি আর অভিলম্বের যে মধ্যেকার কোণ তাকে আমরা বলছি আর বা প্রতিসরণ কোণ। তাহলে আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যেকার কোণকে আমরা বলছি আপতন কোণ, আর প্রতিসৃত রশ্মি অর্থাৎ প্রতিসরণের পরে যে আমরা রশ্মি পাচ্ছি সেই প্রতিসৃত রশ্মি আর অভিলম্বের মধ্যেকার কোণকে আমরা বলছি প্রতিসরণ কোণ, যাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। আরেকটা জিনিস দেখো, যদি এখানে কাঁচটা না থাকতো তাহলে আলো কিন্তু এইভাবে সরলরেখা বরাবর চলে যেত। এই যে ডটেড লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডটেড লাইন বরাবর চলে যেত। এখন আলো কিন্তু বেঁকে গেছে, বেঁকে যাওয়ার ফলে দেখো তার যে অরিজিনাল যে যাত্রাপথ তার সঙ্গে সে একটা কিন্তু কোণ সৃষ্টি করেছে, অর্থাৎ সেখান থেকে একটা কোণ সৃষ্টি করে আলো কিন্তু এখন বেঁকে গেছে। এই যে প্রতিসৃত রশ্মিটা কিন্তু এখন
তার আগের রাস্তায় নেই, সেখান থেকে একটু বেঁকে গেছে এবং এখানে একটা কোণের সৃষ্টি হয়েছে যাকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করছি। এই কোণটাকে বলা হবে চ্যুতি কোণ। তো এখানে তোমরা এই ছবিটা থেকেই বুঝতে পারছো যে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, আর প্লাস ডেল্টা আই এর সমান হবে। তার কারণ দেখো, এটাও একটা সরল রেখা আর এটাও একটা সরল রেখা, অর্থাৎ এই যে অভিলম্ব এটাও একটা সরল রেখা, আর এই যে আপতিত রশ্মির যে অরিজিনাল রাস্তা যেটাকে আমরা ডটেড লাইন দিয়ে ডিনোট করেছি এটাও কিন্তু একটা সরল রেখা। কারণ কাজ না থাকলে আলো কিন্তু এই সরল রেখা বরাবর চলতো। তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো, এই কোণ আর এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে। এই কোণটার মান কত, আর প্লাস ডেল্টা, সেই জন্য আমরা লিখেছি আর প্লাস ডেল্টা সমান আই, বা আমরা বলতে পারি ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। ডেল্টা হচ্ছে চ্যুতি কোণ। তাহলে আলো যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করছে সেক্ষেত্রে আমরা চ্যুতি কোণ কত পাচ্ছি না, আপতিত রশ্মি মাইনাস আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। এবার আমরা দেখব আলো যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়। তো এইটা মনে করো একটা ঘনতর মাধ্যম যেমন কাঁচ, আর এই বাইরের মাধ্যমটা হচ্ছে একটা লঘুতর মাধ্যম বায়ু, যেমন ধরো বায়ু। তো আলো রশ্মি এইভাবে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করবে। যদি লঘুতর মাধ্যমে প্রবেশ না করতো সেক্ষেত্রে কিন্তু তার অরিজিনাল যাত্রাপথ এইটা হতো। এখন লঘুতর মাধ্যমে প্রবেশ করার ফলে আমরা কি দেখতে পাচ্ছি না, আলোক রশ্মি আরও দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমরা একটা অভিলম্ব অঙ্কন করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, তার যে অরিজিনাল রাস্তা ছিল সেখান থেকে আলোক রশ্মি আরও দূরে সরে যাচ্ছে। এটা কেন হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঘনতর মাধ্যম মানে এখানে আমরা কাঁচ ধরেছি, তো সেখানে আলোর বেগ কম, আর আলো যখন লঘুতর মাধ্যমে প্রবেশ করছে তখন আলোর বেগ বেড়ে যাচ্ছে। যেহেতু আলোর বেগ বেড়ে যাচ্ছে তখন আলো কি চাইবে, তার যাত্রাপথকে বাড়াতে। যাত্রাপথকে বাড়াতে চাইলে তাকে কি করতে হবে, অভিলম্ব থেকে আরও দূরে সরে যেতে হবে। সেই জন্য আলো যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মি কী হয়, অভিলম্বের থেকে আরও দূরে সরে যায়। অর্থাৎ তার যে অরিজিনাল যে যাত্রাপথ যে দিক বরাবর ছিল সেখান থেকে আরও দূরে সে সরে যায়। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এটাকে বলবো আপতন কোণ। এই যে আপতিত রশ্মি আর অভিলম্ব তার মধ্যেকার কোণকে বলবে আপতন কোণ, আর এটা হলো প্রতিসৃত রশ্মি, এটা হলো অভিলম্ব। তাহলে এই যে প্রতিসৃত রশ্মি আর অভিলম্ব এদের মধ্যেকার কোণকে, অর্থাৎ এই টোটাল কোণটাকে আমরা বলবো আর বা প্রতিসরণ কোণ। আর দেখো এটা ছিল আলোর অরিজিনাল যাত্রাপথ, সেখান থেকে আলো এখন বেঁকে গেছে, তাহলে এই যে কোণটাকে আমরা বলবো ডেল্টা বা চ্যুতি কোণ। কারণ তার অরিজিনাল যে রাস্তা সেখান থেকে যতটা কোণ করে বেঁকে গেছে সেটাকে আমরা বলবো চ্যুতি কোণ। এখন দেখো এটা অভিলম্ব, এটা একটা সরল রেখা, আর এটা ছিল আলোক রশ্মির অরিজিনাল যাত্রাপথ। অর্থাৎ যদি এখানে বায়ু না থাকতো, কাঁচ থাকতো, তাহলে আলোক রশ্মি কিন্তু না বেঁকে এইভাবে সোজা চলে যেত। তাহলে সেক্ষেত্রে আমরা এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে আবার এটাকে যদি আই হয় এটাকেও আমরা আই লিখতে পারি। ঠিক আছে, তো এইখান থেকে তোমরা দেখেই বুঝতে পারছো যে আর ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আই প্লাস ডেল্টা। তাহলে আমরা লিখতে পারি যে আই প্লাস ডেল্টা ইকুয়াল টু আর, বা আমরা বলতে পারি ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই, অর্থাৎ প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। তাহলে আলো যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করছে তখন আমরা কি দেখতে পাচ্ছি যে আলোক রশ্মি অভিলম্ব থেকে আরও দূরে সরে যাচ্ছে, এবং সেক্ষেত্রে চ্যুতি কোণের মান কত হচ্ছে, প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। তাহলে তোমাদের যদি এই প্রশ্ন করা হয় যে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি কোণ কত হয়, সেক্ষেত্রে তোমরা কি লিখতে পারো না, এতক্ষণ আমরা যা দেখলাম যে আলো যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করে তখন চ্যুতি কোণের মান হয় আই মাইনাস আর, অর্থাৎ আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। আর আলো যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করে তখন চ্যুতি কোণের মান হয়, একটু ভুল আছে, আলো যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে, এটা হবে আলো যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে। দুটোই লঘুতর হয়ে গেছে না, লঘুতর মাধ্যম এবং ঘনতর মাধ্যম, এখানেও তাই। এটা হবে আলো যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে তখন চ্যুতি কোণের মান হয় ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই। ঠিক আছে, কিন্তু যদি আমাদের এক কথায় উত্তর লিখতে হয় তখন আমরা কি লিখব না,
প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতিকোণের মান হয় আপতন কোণ ও প্রতিসরণ কোণের পার্থক্য। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে কি হয় আর ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে কি হয় আলাদা করে না আমরা বলতে পারি যে এটা হবে আপতন কোণ ও প্রতিসরণ কোণের পার্থক্য। এখানেও দেখো আপতন কোণ আর প্রতিসরণ কোণের পার্থক্য পাচ্ছি, এখানেও কিন্তু আপতন কোণ আর প্রতিসরণ কোণের পার্থক্য পাচ্ছি। যে বড় হবে, যদি আপতন কোণ বড় হয় তাহলে আমরা লিখবো আই মাইনাস আর, যদি প্রতিসরণ কোণ বড় হয় তাহলে আমরা লিখবো আর মাইনাস আই। তাহলে আমাকে যদি এক কথায় উত্তর লিখতে হয় তাহলে আমি এটাই লিখবো যে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি চ্যুতিকোণের মান হয় আপতন কোণ ও প্রতিসরণ কোণের পার্থক্য। আর যদি ডিটেলে লিখতে হয় তাহলে উপরে যেভাবে লেখা আছে সেইভাবে লিখবো। শুধু এখানে একটা জিনিস আরেকবার বলে দিচ্ছি, এটা হবে ঘনতর মাধ্যম আর এটা হবে লঘুতর মাধ্যম। ঠিক আছে, আলো যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করে তখন চ্যুতিকোণের মান হবে আর মাইনাস আই, আর যখন লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করবে তখন হবে আই মাইনাস আর। ঠিক আছে, তাহলে ডিটেলে লিখতে গেলে আমরা এইভাবে লিখবো, আর যদি এক কথায় লিখতে হয় তাহলে আমরা এইভাবে লিখবো যে আপতন কোণ ও প্রতিসরণ কোণের যে পার্থক্য সেটাই হচ্ছে চ্যুতিকোণের মান। এবারে আমরা দেখব লম্ব আপতনের ক্ষেত্রে কি ঘটে। এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম সেটা বেসিক্যালি কিন্তু তির্যক আপতন। তির্যক মানে সেখানে কিন্তু লম্বের সঙ্গে একটা কোণ করে আলোক রশ্মি আপতিত হচ্ছিল। তো এখন মনে করো আলোক রশ্মি লম্বভাবে আপতিত হচ্ছে এইভাবে, এটা একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, এটাও একটা স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যম। ঠিক আছে, তো আলোক রশ্মি এইভাবে যে দুই মাধ্যমের যে বিভেদ তল তার উপরে লম্বভাবে আপতিত হচ্ছে। বিভেদ তল মানে যেখানে এই যে দুই মাধ্যমের সংযোগ স্থল, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। এর উপরে আলোক রশ্মি কীভাবে আপতিত হয়েছে, 90 ডিগ্রি কোণ করে আপতিত হয়েছে, এই জন্য একে বলা হচ্ছে লম্ব আপতন। সেক্ষেত্রে আমরা দেখব যে আলোক রশ্মি কিন্তু কোনো দিকে না বেঁকে সরল রেখা বরাবর চলে যাবে। তার মানে এই নয় যে প্রথম মাধ্যমে আলোক রশ্মির যে তোমার বেগ আর দ্বিতীয় মাধ্যমে যে আলোক রশ্মির বেগ একই, তা নয়, কিন্তু আলাদাই। যেহেতু দুটো আলাদা আলাদা মাধ্যম, এক্ষেত্রেও কিন্তু এই দুই মাধ্যমে আলোক রশ্মির বেগ কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু লম্বা আপতনের ক্ষেত্রে আলোক রশ্মি কোনো দিকে বাঁকবে না, সোজা পথে চলে যাবে। আচ্ছা বলো তো এক্ষেত্রে আপতন কোণের মান কত হবে? যেহেতু এটা লম্ব বরাবর আপতিত হয়েছে তার আপতন কোণের মান হবে 0 ডিগ্রি, এবং যেহেতু লম্ব বরাবর প্রতিসৃত হয়েছে সেক্ষেত্রে এর প্রতিসরণ কোণের মানও হবে 0 ডিগ্রি। এবং আলোক রশ্মি যেহেতু কোনো দিকে বাঁকেনি, সোজা পথে গেছে, সেই জন্য এর চ্যুতিকোণের মানও হবে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আলোক রশ্মি কোনো দিকে না বেঁকে সোজা প্রবেশ করছে দ্বিতীয় মাধ্যমে। ঠিক আছে, এবং এক্ষেত্রে আপতন কোণ, প্রতিসরণ কোণ এবং চ্যুতিকোণ প্রত্যেকটির মানই হচ্ছে কিন্তু 0 ডিগ্রি। এবারে আমরা একটু প্রতিসরণের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি যে প্রথম সূত্র কি বলছে। না, প্রথম সূত্র অনুযায়ী আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটাকে আমরা একটা পরীক্ষার মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো পরীক্ষাটা করার জন্য আমরা কি করব, একটু মন দিয়ে শুনবে। প্রথমে একটা কার্ডবোর্ড নেব, তারপরে এই কার্ডবোর্ডের উপরে একটা সাদা কাগজ রাখব। এইবারে আমরা কি করব, এই সাদা কাগজের উপরে একটা স্ল্যাব, মানে কাঁচের একটা স্ল্যাবকে আমরা এইভাবে রেখে দেব। ঠিক আছে, এরপরে আমরা এই স্ল্যাবের উল্টো দিকে, এরপরে আমরা করব পেন্সিল দিয়ে এই স্ল্যাবের গা বরাবর একটা দাগ কেটে নেব। তারপরে আমরা এই স্ল্যাবের উল্টো দিকে দুটো পিনকে এইভাবে রাখবো। এখন যদি আমরা বিপরীত দিক থেকে তাকিয়ে দেখি তাহলে কিন্তু আমরা পিনগুলোকে এখানে না দেখে আমাদের মনে হবে পিনগুলো যেন এইরকম কোথাও একটা আছে। অর্থাৎ যদি স্ল্যাবের এপারে আমরা এই দুটো পিনকে রাখি আর এখানে চোখ রেখে যদি দেখি তাহলে পিনগুলোকে আমরা আর এখানে দেখব না, পিনগুলোকে আমরা এইরকম কোনো জায়গায় দেখব। এখন আমরা স্ল্যাবের এ প্রান্তে দুটো পিনকে এমনভাবে বসাবো যাতে তারা এদিকে যে আমরা দুটো পিনকে দেখতে পাচ্ছি তার সঙ্গে এইভাবে সরল রেখায় থাকে। এইভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করে বসাতে হবে। অর্থাৎ আমরা এমনভাবে এই দুটো পিনকে বসাবো যাতে আমার মনে হয় যে এই চারটে পিন, যে দুটো পিন আমরা ওপারে দেখতে পাচ্ছি আর এপারে যে দুটো পিন বসাবো তারা প্রত্যেকে যেন একটা সরল রেখায় থাকবে। এবারে যদি আমি কাঁচের স্ল্যাবটি সরিয়ে নিই তাহলে আমার চিত্রটি হবে ঠিক এই রকম। এটা আমার পেন্সিলের এই কাঁচের স্ল্যাবের চারিদিকে দাগ দেওয়া যে পেন্সিলের দাগ, আর এটা হলো প্রথমে রাখা দুটো পিন আর এটা হলো পরে রাখা দুটো পিন। এখন আমরা যদি এই দুটো পিনকে যোগ করে একটা সরল রেখা আঁকি তাহলে আমরা এইভাবে একটা রেখা পাবো যাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। আর এই দুটো
পিনকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, প্রতিসৃত রশ্মি। এখন এই আলোর যাত্রা, এখন এই যে স্ল্যাবের মধ্যে আলোর যাত্রাপথটাকে দেখানোর জন্য কি করব, আমরা এই দুটো বিন্দুকে এইভাবে যোগ করে দেব। ঠিক আছে, এরপর এই বিন্দুটাকে বলা হবে আপতন বিন্দু। এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিসৃত রশ্মি, আর এটা হলো আপতন বিন্দু। এই আপতন বিন্দুর উপরে আমরা কি করব, চাঁদার সাহায্যে এরকম একটি অভিলম্ব বা লম্ব আমরা অঙ্কন করব। এখন এই ছবিতে দেখেই তোমরা বুঝতে পারছো যে এই যে আপতন বিন্দু, এই যে আপতিত রশ্মি, আর এটা হলো প্রতিসৃত রশ্মি, আর এই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা প্রত্যেকেই কিন্তু এই কাগজের তলের উপরে আছে, অর্থাৎ এরা প্রত্যেকেই একটি সমতলের উপরে আছে। তো এইভাবে আমরা প্রথম সূত্রটাকে প্রমাণ করতে পারবো। এরপরে আমরা চলে যাব প্রতিসরণের দ্বিতীয় সূত্রে, যাকে বলা হয় স্নেলের সূত্র। এই দ্বিতীয় সূত্র অনুযায়ী নির্দিষ্ট দুটি মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। এটা হলো প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটাকে স্নেলের সূত্র বলা হয়। তোমরা যদি পরীক্ষায় যদি বলে যে স্নেলের সূত্রটি লেখো, তাহলে তোমরা কিন্তু এটাই লিখবে। আর যদি বলা হয় যে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো, সেক্ষেত্রেও কিন্তু এইটাই লিখবে, যে দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। তো বিষয়টিকে আমরা একটু বোঝার চেষ্টা করি, কারণ তোমাদের অনেকেরই কিন্তু এই যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, এই বিষয়টা কিন্তু বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কারণ এটা হচ্ছে ত্রিকোণমিতির বিষয়। তো আমরা একটু সহজভাবে বোঝার এটাকে চেষ্টা করছি। তো এইটা হলো মোটামুটি একটা প্রতিসরণের চিত্র। এখন আমরা যেটা করব, আচ্ছা এখানে একটু বলে দিই, আরেকবার রিপিট করে দিচ্ছি। এ হচ্ছে আপতিত রশ্মি, আর ও বি হচ্ছে প্রতিসৃত রশ্মি, ও এম বা এম এন হচ্ছে অভিলম্ব। তো এখন আমরা করব কি, এই ও এম সরল রেখাংশের ওপরে এম বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব, যেটা এই ও বি রেখাংশকে সি বিন্দুতে ছেদ করবে। একই রকমভাবে আমরা এই ও এন এর ওপর এন বিন্দুতে আরেকটি অভিলম্ব অঙ্কন করব, যেটা এই ও বিকে, এই যে ও বি রেখাংশকে কি করবে, ডি বিন্দুতে ছেদ করবে। এখন এটা হলো আপতিত রশ্মি আর এটা হলো অভিলম্ব, এদের মধ্যেকার কোণকে বলা হচ্ছে আই বা আপতন কোণ। এই সাইন আই হবে সিএম বাই ও সি, অর্থাৎ দেখে বুঝতে পারছো, যেহেতু আমরা একটা অভিলম্ব এঁকেছি বা লম্ব এঁকেছি, তাহলে এটা হবে 90 ডিগ্রি। তাহলে এই সিএম হয়ে যাবে তোমার লম্ব, আর ওসি হচ্ছে অতিভুজ। তাহলে সাইন আই হবে সিএম বাই ওসি, লম্ব ভাই অতিভুজ। একই রকমভাবে সাইন আরও হবে লম্ব ভাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এনডি বা ডিএন, আর অতিভুজ হচ্ছে ওডি। তাহলে আমরা সাইন আর সমান লিখব ডিএন বাই ওডি। ঠিক আছে, লম্ব কোনো সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের যে অনুপাত, তাকেই বলা হচ্ছে সাইন। ঠিক আছে, তাহলে এটা যদি আই, তাহলে সাইন আই হবে এই লম্ব সিএম বাই অতিভুজ ওসি। একই রকমভাবে সাইন আর হবে এই লম্ব ডিএন বাই অতিভুজ ওডি। তো স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, যে সাইন আই বাই সাইন আর হচ্ছে ধ্রুবক হবে। তো এই সাইন আই বাই এই সাইন আরকে বলা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যেটা ধ্রুবক হয় একটা নির্দিষ্ট বর্ণের এবং দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে। ঠিক আছে, যেটাকে আমরা μ12 দিয়ে প্রকাশ করছি। তাহলে সাইন আই বাই সাইন আরকে আমরা কি লিখছি, μ12। এই μ12 হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখানে আমরা উপরের মাধ্যমটিকে প্রথম মাধ্যম আর নিচের মাধ্যমটিকে দ্বিতীয় মাধ্যম বলছি। তাহলে আলোক রশ্মি যদি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা সাইন আই বাই সাইন আরকে বলছি ওই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যাকে আমরা μ12 দিয়ে ডিনোট করছি। এখন এই প্রথম মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়, ঠিক আছে, প্রথম মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়, তাহলে আমরা এই রেশিওটা সাইন আই বাই সাইন আরকে বলবো দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, যাকে আমরা μ2 দিয়ে ডিনোট করছি। অর্থাৎ এই যে প্রথম মাধ্যম, সেটা যদি শূন্য মাধ্যম হয় আর সেখান থেকে আলো যদি কোনো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, তাহলে তাদের যে সাইন আই বাই সাইন আর এর অনুপাত হবে, তাকে আমরা বলবো এই দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাকে আমরা তখন শুধু μ2 দিয়ে লিখব। μ2 মানে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, আর μ12 মানে হচ্ছে কি না, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক।
তো এই যে প্রতিসারাঙ্ক বিষয়টা, এটা ডিটেলে আলোচনা করতে গেলে কিন্তু এই ভিডিওতে করা সম্ভব নয়, তাহলে ভিডিও আমার অনেক লেংদি হয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো, সেক্ষেত্রে আমি শুধু এই প্রতিসরাঙ্কের উপরে কিন্তু আলাদা একটা ভিডিও বানাতে পারি। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে কমেন্টস করে বলতে পারো। তো এইবারে আমরা দেখব যে কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের জন্য চ্যুতি কত হয়। ঠিক আছে, তো এইটা হলো একটা কাচের স্ল্যাব, এই বাইরের মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম। এইভাবে আলোক রশ্মি কাঁচে প্রবেশ করে প্রতিষ্ঠিত হওয়ার পরে আবার বায়ু মাধ্যমে প্রবেশ করেছে। ঠিক আছে, তো এই যে কোণটা, এটাকে আমরা I1 বলছি, অর্থাৎ যেটা প্রথম এখানে দুটো প্রতিসরণ ঘটেছে, একবার যখন আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করেছে তখন, আরেকবার যখন কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করেছে, দুবার এখানে প্রতিসরণ ঘটেছে। তো প্রথম প্রতিসরণের ক্ষেত্রে যে আপতন কোণ তাকে আমরা বলছি I1, আর প্রতিসরণ কোণকে বলছি R। এখন দেখো এক্ষেত্রে আমরা যেহেতু দুটো প্রতিসরণ ঘটেছে, তাহলে আমরা দুটো আপতন বিন্দু পাচ্ছি, একটা এইখানে একটা এইখানে, সেক্ষেত্রে আমরা দুটো অভিলম্বও পাচ্ছি। এখন এই যে দুটো অভিলম্ব কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এরা পরস্পর সমান্তরাল। তো এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই দুটো কোণ হবে একান্তর কোণ, তাহলে এটা যদি R হয় তাহলে এটাও হবে R। তাহলে দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রে আমরা আপতন কোণ পাচ্ছি R, আর প্রতিসরণ কোণ হচ্ছে এইটা, এটাকে আমরা I2 লিখছি। তো এই হলো মোটামুটি চিত্র। ঠিক আছে, তো এখন দেখো এই প্রথম মাধ্যমকে আমরা বলছি, বা বায়ু মাধ্যম হোক, যদি বায়ু মাধ্যম হয় এটাকে আমরা বলছি মাধ্যম 1, আর এই যে কাঁচের স্ল্যাবটাকে আমরা বলছি মাধ্যম 2। এখন দেখো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে না, sin I1 বাই sin R। তাহলে এই জন্য আমরা লিখেছি μ12, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক sin I বাই sin R। একই রকমভাবে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, আলো যখন কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করছে তখন এই কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে না, sin of R বাই sin I2, কারণ সেক্ষেত্রে এটা হয়ে যাবে আপতন কোণ আর এটা হয়ে যাবে প্রতিসরণ কোণ। তাহলে আমরা বলতে পারি sin R বাই sin I2, সেই জন্য আমরা লিখেছি μ21 সমান sin R বাই sin I2। এখন দেখো যদি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক μ12 হয়, আর দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি μ21 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি μ12 সমান 1 বাই μ21, কারণ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যা হবে, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক ঠিক তার উল্টো হবে। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যা হবে, এই দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু ঠিক তার উল্টো হবে, অর্থাৎ এরা একে অপরে অনন্য হবে। সেই জন্য আমরা লিখেছি μ12 সমান 1 বাই 2 μ1। বা আমরা বলতে পারি, যদি আমরা এটাকে এদিকে নিয়ে আসি তাহলে আমরা বলবো μ12 ইন্টু μ21 সমান হবে 1। এবারে আমরা μ12 আর μ21 এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো না, sin I1 বাই sin R ইন্টু sin R বাই sin I2 সমান 1। এবারে দেখো sin R আর sin R কেটে যাবে, তাহলে আমরা কি পাবো sin I1 বাই sin I2 সমান 1। এবার sin I2 কে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো sin I1 সমান sin I2, অর্থাৎ I1 ইকুয়াল টু I2। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই কোণ আর এই কোণ এরা হচ্ছে পরস্পর সমান, তার মানে চ্যুতি কোণ মানে কৌণিক চ্যুতি কিন্তু শূন্য হবে। ঠিক আছে, তাহলে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন আলোর প্রতিসরণ ঘটে সেক্ষেত্রে কিন্তু কৌণিক চ্যুতি শূন্য হয়। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের দেখতে হবে, দেখো যদি এখানে কাঁচের স্ল্যাব না থাকতো তাহলে আলোক রশ্মি কিন্তু এইভাবে যেত, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কাঁচের স্ল্যাব থাকার জন্য কৌণিক চ্যুতি শূন্য হলেও আলোক রশ্মি কিন্তু এখন এই রেখা বরাবর যাচ্ছে, এই রেখা বরাবর কিন্তু যাচ্ছে না। যদিও এরা পরস্পর সমান্তরাল, কারণ কৌণিক চ্যুতি শূন্য, তবুও কিন্তু এদের মধ্যে আমরা একটা পার্শ্বীয় প্রতিসরণ দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি না, কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যদি আলোর প্রতিসরণ হয় তার জন্য কৌণিক চ্যুতি শূন্য হয়, কিন্তু আমরা এক্ষেত্রে আলোর একটা পার্শ্বীয় সরণ দেখতে পাই। ঠিক আছে, এরপরে আমরা চ্যাপ্টারের একদম শেষ দিকে চলে এসেছি, আমরা প্রিজম নিয়ে আলোচনা করব। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একটা প্রিজমের ছবি। তো এই প্রিজমের এই যে তলটা, এই তলটা হচ্ছে একটা প্রতিসারক তল। ঠিক আছে,
এবার বলতো প্রিজমের কটা প্রতিসারক তল থাকে। আর প্রিজমের যদি ভেতরের ছবিটা আমরা দেখি তাহলে এইরকম একটা চিত্র আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছ এরকম বাইরের দিকে যেরকম একটা প্রতিসারক তল আছে সেরকম ঠিক তার উল্টো দিকেও কিন্তু একটা প্রতিসারক তল আছে। তাহলে একটা প্রিজমের মোট দুটো প্রতিসারক তল থাকে। আর এই যে নিচের তলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটাকে বলা হয় প্রিজমের ভূমি। তো এখন এই ডায়াগ্রামটাকে যদি আমি সিমেট্রিক্যালি আঁকি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এইভাবে আমরা দুটো প্রতিসারক তল পাবো। অর্থাৎ যদি আমরা এদিক থেকে দেখি তাহলে আমরা কেবলমাত্র এই অংশটিকে দেখতে পাবো। তো আমরা এইভাবে দুটো প্রতিসারক তল পাবো আর এইভাবে একটা ভূমি পাবো দেখতে। ঠিক আছে, এইটা হলো একটা প্রিজমের সিমেট্রিক ডায়াগ্রাম। তো এই যে দুটো প্রতিসারক তল তাদের যে মধ্যবর্তী কোণ এটাকে বলা হচ্ছে প্রিজমের কোণ, যাকে আমরা এ দিয়ে ডিনোট করছি। তাহলে প্রিজমের কোণ আমরা কাকে বলবো না, প্রিজমের দুটি প্রতিসারক তলের যে মধ্যবর্তী কোণ তাকেই আমরা বলছি প্রিজমের কোণ। এখন আমরা দেখব প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের জন্য চ্যুতি কত হয়। তো এটা হলো একটা প্রিজম যার এটা হলো ভূমি আর এই দুটো হচ্ছে তার প্রতিসারক তল। এখন আলোক রশ্মি এইভাবে এসে প্রিজমের মধ্যে প্রবেশ করে আবার বায়ু মাধ্যমে প্রবেশ করছে। এখন আমরা তাহলে দুটো প্রতিসরণ দেখতে পাচ্ছি। এক, যখন আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে প্রিজমের মধ্যে প্রবেশ করেছিল তখন একটা প্রতিসরণ হয়েছিল। আবার আলোক রশ্মি যখন প্রিজম থেকে আবার বায়ু মাধ্যমে বেরিয়ে আসছে তখন আমরা আরেকটা প্রতিসরণ দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা দুটো আপতন বিন্দু পাচ্ছি। এই দুটো আপতন বিন্দুতে আমরা দুটো প্রতিসারক তলের উপরে দুটো অভিলম্ব অঙ্কন করব যারা মনে করো পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। তাই এটা হলো একটা অভিলম্ব আর এটা হলো আরেকটা অভিলম্ব। এখন যদি প্রিজম না থাকতো তাহলে কি হতো, আলোক রশ্মি এইভাবে সোজা বেরিয়ে যেত। এই প্রিজম থাকার ফলে কি হয়েছে, আলোক রশ্মি এইভাবে সোজা না গিয়ে বেঁকে গেছে অভিলম্বের দিকে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা চ্যুতি দেখতে পাবো, তাকে আমরা বলছি ডেল্টা ওয়ান। এখন এটা হলো আপতিত রশ্মি, তাহলে এইটা হয়ে যাবে তোমার আপতন কোণ যাকে আমরা I1 ধরে নিচ্ছি। আর এটা হলো প্রতিসৃত রশ্মি, তাহলে এই কোণটা হয়ে যাবে তোমার প্রতিসরণ কোণ যাকে আমরা R1 দিয়ে ডিনোট করছি। যেহেতু আলো বায়ু মাধ্যম অর্থাৎ লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রবেশ করছে সেক্ষেত্রে ডেল্টা ওয়ান কী হবে, I1 মাইনাস R1। এবারে দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রে দেখো, যদি আলোক রশ্মি প্রিজমের মধ্যে থাকতো তাহলে এইভাবে সরলরেখায় বেরিয়ে যেত। কিন্তু এখন আলোক রশ্মি যেহেতু প্রিজম থেকে অর্থাৎ কাঁচ থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করেছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে গেছে, যার ফলে এখানেও একটা চ্যুতি কোণের সৃষ্টি হয়েছে অর্থাৎ আলোক রশ্মি বেঁকে গেছে, তাকে আমরা ডেল্টা টু দিয়ে ডিনোট করছি। আর এটা হলো যখন আলোক রশ্মি প্রিজম থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে তখন এটা হয়ে যাবে আপতিত রশ্মি, তাহলে এখানে আমরা আপতন কোণ পাবো যেটাকে আমরা R2 বলছি। আর এখানে আমরা প্রতিসরণ কোণ পাবো যাকে আমরা I2 বলছি। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি যখন প্রিজম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করছে তখন আমরা আপতন কোণ পাচ্ছি R2 আর প্রতিসরণ কোণ পাচ্ছি I2। এবার আলোক রশ্মি যেহেতু ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাচ্ছে সেক্ষেত্রে আমরা জানি চ্যুতি কোণ হয় প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ, তাহলে আমরা ডেল্টা টু সমান কী পাবো, I2 মাইনাস R2। এখন দেখো আলোক রশ্মি অরিজিনালি এই পথে যাচ্ছিল আর ফাইনালি আলোক রশ্মি কোন পথে যাচ্ছে, এই পথে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে মোট চ্যুতি কোণটা হবে এইটা তার অরিজিনাল যে পথ আর সেখান থেকে কতটা বেঁকে গেছে। এখন এই পথ বরাবর যাচ্ছে তাহলে সেক্ষেত্রে একটা ডেল্টা কোণের সৃষ্টি করেছে, তাহলে মোট চ্যুতি হবে ডেল্টা। এখন ভালো করে দেখো এই কোণটা যদি ডেল্টা হয় তাহলে এই কোণটাও কিন্তু ডেল্টা টু হয়, তাহলে এই কোণটাও কিন্তু ডেল্টা টু হবে কারণ এটা পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা এই কোণটাকে কত বলতে পারি, ডেল্টা টু। এখন এই ত্রিভুজটাকে দেখো, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে ডেল্টা আর দুটি বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। কারণ তোমরা জানো যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার দুটি বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়, সেই জন্য আমরা লিখেছি ডেল্টা সমান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। এখন ডেল্টা জায়গায় ডেল্টা ওয়ানের জায়গায় আমরা বসিয়ে দিব I1 মাইনাস R1 আর ডেল্টা টুর জায়গায় আমরা বসিয়ে দিব I2 মাইনাস R2। তাহলে আমরা ডেল্টা সমান কী পেলাম, I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কী পাবো, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এখন একটা মজার জিনিস দেখো, এই যে I1 এই আপতন কোণটা কিন্তু পরিমাপ করা সম্ভব, অর্থাৎ কত ডিগ্রি কোণে
প্রিজমের মধ্যে প্রবেশ করছে আলোক রশ্মি। আর I2 অর্থাৎ কত ডিগ্রি কোণ করে, মানে অভিলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আলোক রশ্মি প্রিজম থেকে বেরিয়ে আসছে। এই দুটো ঘটনা যেহেতু প্রিজমের বাইরে ঘটছে, অর্থাৎ আলোক রশ্মি কত কোণ করে ঢুকছে আর কত কোণ করে বেরিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা সহজে পরিমাপ করতে পারবো। কিন্তু R1 R2 পরিমাপ করতে গেলে আমাদেরকে প্রিজমের ভেতরে যে আলোক রশ্মির গতিপথ সেটাকে অনুসরণ করতে হয়, সেটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তাহলে R1 আর R2 মান কিন্তু আমাদের পক্ষে পরিমাপ করা সম্ভব নয়। তাহলে এই R1 R2 বদলে আমাদের এমন কিছু টার্ম নিতে হবে যেটাকে আমরা পরিমাপ করতে পারি। এখন এই ত্রিভুজটিকে দেখো, এই ত্রিভুজের তিনটা কোণ আছে, একটার মান হচ্ছে R1, একটার হচ্ছে R2, আর এই কোণটাকে মনে করো আমি T বলছি, T কোণ। তাহলে এই ত্রিভুজের মোট আমরা তিনটে কোণের মান পাচ্ছি, T, R1 আর R2, এবং এই তিনটে কোণের মানে যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম R1 প্লাস R2 প্লাস T সমান 180 ডিগ্রি। তার মানে T সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। এখন এই চতুর্ভুজটিকে দেখো, যে আমি লাল মার্কিং করে দিয়েছি, এই চতুর্ভুজটিকে দেখো। এই চতুর্ভুজের এই কোণটি কি কোণ বলো তো? এটা হচ্ছে প্রিজমের দুটি প্রতিসারক তলের মধ্যে কোণ, অর্থাৎ এটা হলো প্রিজমের কোণ, যাকে আমরা A দিয়ে ডিনোট করছি। তাহলে এইটা হলো প্রিজমের কোণ A, আর এইটা হলো T। এই কোণের মানটাকে আমরা T ধরেছি। এখন এইটা যেহেতু অভিলম্ব আর এইটাও যেহেতু অভিলম্ব, তাহলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি, আর এই কোণটার মানও হবে কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজের চারটে কোণের মানই আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে প্রিজমের কোণ A, আরেকটা হচ্ছে T, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি, আর একটাও হচ্ছে 90 ডিগ্রি। এখন তাহলে এই চতুর্ভুজের চারটে কোণের মান আমরা জানি 360 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতে পারি যে A প্লাস T প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 360 ডিগ্রি। তাহলে বলো তো A প্লাস T কত হবে? 180 ডিগ্রি। এখন T সমান আমরা কত পেয়েছি? 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি যে A প্লাস 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এবার 180 ডিগ্রি মানে এই যে টির মানটা আমরা বসিয়েছি, এখান থেকে টির মানটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি কেটে যাবে। তাহলে আমরা কি পাবো? A মাইনাস R1 প্লাস R2 সমান 0 ডিগ্রি, বা আমরা বলতে পারি A ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে R1 প্লাস R2 কিছু নয়, এই যে প্রিজমের কোণ তার মানের সমান। তাহলে এখানে R1 প্লাস R2 জায়গায় আমরা A বসিয়ে দিতে পারি। I1 I2 তো আমরা ইজিলি মেজার করতে পারি, আর A তো আমরা জানি, প্রিজমের কোণ আমরা খুব সহজেই জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। ঠিক আছে, এইভাবে আমরা প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয় করতে পারি। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। তো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারো। পরবর্তী টিউটোরিয়ালে আমরা লেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।